উচ্চ মাধ্যমিকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে গেলে কিভাবে ছাতা ধরতে হবে। তাই আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু এখন বর্ষাকাল চলছে তাই এই ক্লাসটি সবার জন্যই গুরুত্বপূর্ণ। তবে এটি জানার জন্য শুরুতে আমাদের একটা ভেক্টরের দিক আর মান নিয়ে একটু হলেও ধারণা থাকতে হবে। তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে কীভাবে আমরা ছাতা ধরতে হবে বা কীভাবে ছাতা ধরলে আমরা বৃষ্টির হাত থেকে রক্ষা পাবো। তাই ভেক্টরের মান ও দিক নিয়ে একটু কথা বলবো আমি শুরুতেই। মেঘ থেকে যখন বৃষ্টি পড়ে সেই বৃষ্টিটি কিন্তু শুরুতে সোজাই পড়ে, আর আমরা সমতল দিয়ে যখন চলি আমাদের এক্স অক্ষ যদি এটি ধরি আর ওয়াই অক্ষ যদি এটি ধরি, তাহলে দেখো একটি মানুষ যখন এই দিক দিয়ে চলবে তার আপেক্ষিক বেগও যদি ধরি, আপেক্ষিক বেগ বলতে আমি যেটি বোঝাতে চাচ্ছি এখানে যে আমি যখন বা আমরা যখন স্থির থাকি তখন কিন্তু যে বাতাসের একটা বেগ বা তীব্র বেগ এটি ততটা আমরা অনুভব করতে পারি না। যদি তুমি বাইক বা সাইকেল অথবা দৌড় দিয়ে একটি রাস্তা দিয়ে যাও তখন দেখবে বাতাসের বেগটা খুব তীব্র বেগে তোমার শরীর অনুভব করতে তুমি পারবে। তার মানে যদি আমরা এই দিক দিয়ে খুব তীব্র বেগে আমরা চলি তাহলে আপেক্ষিক বেগ অনুযায়ী এদিকেও একটি বেগে আমি কল্পনা বা অনুভব করতে পারবো। অর্থাৎ এদিকে ধরলাম সে পি আর এই বরাবর ধরলাম কিউ হচ্ছে বৃষ্টির বেগ। তাহলে শুরুর কোণটি কত হচ্ছে? শুরুর কোণটি যদি আমি আলফা ধরি তাহলে আলফার মান হচ্ছে 90 ডিগ্রি। আর যেহেতু আমরা জানি যখন একই বিন্দুতে দুটি ভেক্টর থাকে তখন তাদের একটি লব্ধি বেগ সৃষ্টি হয়। সেই লব্ধিটি ধরলাম এই বরাবর। যদি লব্ধিটি আমি বৃষ্টির সঙ্গে ধরি তাহলে থিটা, অর্থাৎ যে বৃষ্টির হাত থেকে বা বৃষ্টিতে যদি আমি গা ভেজাতে না চাই তাহলে আমাকে ছাতা ধরতে হবে ঠিক এই থিটা কোণে। তবে যদি তুমি এই এক্স বা অনুভূমিক অক্ষের সঙ্গে ধরো সেক্ষেত্রেও অঙ্কটি হবে। তবে আমি মনে করি বৃষ্টির সঙ্গে ধরলে তোমরা বেশি সুবিধা পেয়ে যাবে। তাহলে বৃষ্টির সংক্রান্ত অঙ্ক অর্থাৎ মেঘ থেকে যখন বৃষ্টি পড়া শুরু হবে সেক্ষেত্রে কিন্তু শুরুতে বৃষ্টিটি সোজাই পড়তে থাকে, অর্থাৎ এই বরাবর আসবে। আর একটি মানুষের আনুভূমিক বরাবর চলছে, এটি মানুষের বেগ হতে পারে, বায়ু প্রবাহের বেগ হতে পারে, এমনকি একটি গাড়ির বেগও হতে পারে। তাহলে শুরু কোণটি হচ্ছে আলফার মান 90 আর থিটা যে আমি বের করব এই থিটা হচ্ছে সাধারণত দিক বোঝায়। এই দিকটি হচ্ছে এই দিক অনুযায়ী আমাকে লব্ধি অর্থাৎ ছাতা ধরতে হবে। অর্থাৎ বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে গেলে আমার লব্ধির দিক, তাহলে ট্যান থিটা ইকুয়াল আমি দেখো এই যে বৃষ্টির বেগ যদি আমি কিউ ধরি আর থিটা যদি আমি কিউ এর সঙ্গে বিবেচনা করি, আমাদের এই সূত্রগুলো মানে লব্ধির দিকের ক্ষেত্রে যে বিষয়টা আমাদের গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে যে ভেক্টরের সঙ্গে আমি দিক বিবেচনা নেব, যদি আমি কিউ ভেক্টরের সঙ্গে দিকটা বিবেচনায় নেই তাহলে আমি এখানে কিউ লিখবো, ঠিক আছে। আর তাহলে আর কি থাকলো পি ভেক্টর, তাহলে পি সাইন আলফা আর পি কস আলফা। আমি আরেকবার তোমাদেরকে বোঝানোর স্বার্থে বলছি, এখানে আলফা হচ্ছে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ আর থিটা হচ্ছে এই যে লব্ধি, অর্থাৎ এই লব্ধি অনুযায়ী তো আমি ছাতা ধরবো, সেই ছাতার সাথে বৃষ্টির মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, থিটাই হচ্ছে সেই থিটা অনুযায়ী আমাকে ছাতা ধরতে হবে। যদি থিটার মান আমার 20 ডিগ্রি হয় তাহলে ছাতা আমাকে বৃষ্টির সঙ্গে 20 ডিগ্রি ধরতে হবে। থিটার মান যদি আমার 10 ডিগ্রি হয় তাহলে বৃষ্টির সঙ্গে আমাকে ছাতাকে 10 ডিগ্রি অনুযায়ী ধরতে হবে। অর্থাৎ এই লব্ধির দিক নির্ণয়ের সূত্র আর বৃষ্টিটি কী বেগে তোমার গায়ে আঘাত করছে বা কত বেগে বৃষ্টিটি তোমার উপরে পড়ছে এটি বের করার জন্য আমরা আর ব্যবহার করব। আর কি লব্ধির মান, অর্থাৎ এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ কস আলফা। লব্ধির মান আর লব্ধির দিক নিয়ে আমি অন্য একটি ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি, তাই এক্ষেত্রে লব্ধির মান আর দিক নিয়ে আমার আলোচনা করার কথা না। আমার কথা হচ্ছে কিভাবে বৃষ্টির হাত থেকে রক্ষা পাবো, অর্থাৎ ছাতাকে আমার কীভাবে ধরলে বৃষ্টির পানি দ্বারা আমার গা ভিজবে না সেটি এখানে আলোচ্য বিষয়। তাহলে ছাতাকে যদি আমি থিটা কোণে ধরতে পারি তাহলে আমাদের বৃষ্টির হাত থেকে রক্ষা পাবো। তবে কিছু কিছু বইয়ে বা সহজেই থিটার মানটা বের করার জন্য অনেক সময় যেটা করি যে টেন থিটা ইকুয়াল মানুষের বেগ ভাগ বৃষ্টির বেগ। এখানে শুধু মানুষ হবে তা না, গাড়ি হতে পারে, বাতাস হতে পারে, অর্থাৎ মানুষের বেগ, গাড়ির বেগ, বাতাসের বেগ। যদি এই বেগকে তুমি সরাসরি বৃষ্টির বেগ দ্বারা ভাগ দিয়ে থিটার মান বের করো তবেও তুমি সহজেই অঙ্কটি করতে পারবে। অর্থাৎ এমসিকিউ বা নৈর্ব্যক্তিক সলভের সময় তুমি এই কাজটি করতে পারো। তবে সবসময় যেটি হবে এমন না। যদি একটি গাড়ি মানে ধরো পাহাড়, এরকম একটা পাহাড় আছে, পাহাড়ের ঢাল বেয়ে একটা গাড়ি উঠছে বা নামছে, সেই মুহূর্তে বৃষ্টি হলো, সেই ক্ষেত্রে যদি তুমি আলফার মান
90 ধরো তাহলে বড় ভুল হবে। সুতরাং এই কাজ সব সময় করা যাবে না। অর্থাৎ তুমি যদি সমতলে অনুভূমিক বরাবর চলো আর বৃষ্টি যদি পড়ে সেক্ষেত্রে শুধু তুমি আলফার মান 90 ধরতে পারবে, কিন্তু পাহাড় বা এরকম ঢালু রাস্তা দিয়ে যদি উপরে ওঠো বা গাড়ি নিয়ে উঠতে থাকো, ঠিক সেই মুহূর্তে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু থিটার মানে আলফার মান 90 ধরা যাবে না। তবে আজকের ক্লাস শেষ পর্যন্ত যদি করো অবশ্যই আমি এই সংক্রান্ত একটি গাণিতিক সমস্যার সমাধান করব এবং সমতল বরাবর চললে সেক্ষেত্রেও একটি গাণিতিক সমস্যার সমাধান করব। আর বর্ষাকাল সবার জন্যই ছাতা একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই ক্লাসটি সবার জন্য গ্রহণযোগ্য। তাই আশা করি তোমরা ক্লাসটি এখন দেখো এবং কীভাবে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো আমরা সহজে, সেই বিষয় নিয়ে এখন আমি তোমাদের দুটি গাণিতিক সমস্যার সমাধানের মাধ্যমে আরও সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। লক্ষ্য করো, আমরা এখন একটি গাণিতিক সমস্যার সমাধান করব। শুরুতেই দেখো বলা হচ্ছে কোনো একদিন 30 ms−1 গতিতে উলম্বভাবে বৃষ্টি পড়ছিল। যদি বায়ু 10 ms−1 গতিতে উত্তর থেকে দক্ষিণে বইতে শুরু করে তাহলে বৃষ্টি থেকে রক্ষা পেতে তোমার ছাতা কোন দিকে মেলে ধরতে হবে বের করো। অর্থাৎ নির্ণয় করতে বলা হলো যে আমাকে ছাতা কিভাবে ধরতে হবে। দেখো এখানে আমি উত্তর থেকে দক্ষিণে বাতাস যাচ্ছে কিউ ধরে নিলাম, আর বৃষ্টিটি পড়ছিল উলম্বভাবে পি। অর্থাৎ এখানে বৃষ্টির বেগ পি ইকুয়াল যেহেতু দেওয়া আছে 30 ms−1 গতিতে, অর্থাৎ 30 ms−1 বেগে ঠিক উলম্বভাবে এই যে ওবি মানে ও ডি বরাবর পড়ছিল, আর বাতাস কী করছিল ঠিক এ থেকে সির দিকে যাচ্ছিল। আর বাতাসের বেগ আমি ধরে নিলাম কিউ, এটি হচ্ছে 10 ms−1। তার মানে আমরা বৃষ্টির বেগও পেয়ে গেছি, বাতাসের বেগ পেয়ে গেছি। এখানে একটু তোমরা লক্ষ্য করো, যেহেতু বাতাস যাচ্ছে এইভাবে, এখানে আপেক্ষিক বেগের একটি বিষয় আছে। আপেক্ষিক বেগ দেখো, ধরো তুমি দাঁড়ায় আসো সাইকেল নিয়ে বা গাড়িতে দাঁড়ায় আসো, তখন কিন্তু তুমি কোনো বাতাসটা অনুভব করো কিন্তু খুব বেশি না। যদি তুমি সাইকেল বা বাইক নিয়ে খুব দ্রুত গতিতে সামনের দিকে যাও তখন বাতাসের বেগটাও কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ তোমার গতি যত বাড়বে বাতাসের বেগটাও ঠিক ততই বাড়বে। এখানেও ঠিক একই ঘটনা ঘটছে। দেখো এ থেকে বি বরাবর যখন একটি বাতাস যাচ্ছিল তাহলে এই যে এই বরাবর একটা বেগ সৃষ্টি হলো এবং এই বরাবর বৃষ্টি পড়ছিল। আমি ধরলাম বৃষ্টির সাথে আমি থিটা কোণ, অর্থাৎ বৃষ্টির সঙ্গে ধরলাম থিটা কোণে তাকে ছাতা ধরতে হবে আমাদের। আর শুরুর কোণটা দেখো, বাতাস যেহেতু এদিকে যাচ্ছে আর বৃষ্টি উলম্বভাবে পড়ছিল, এদের মধ্যবর্তী যে কোণটা সেটি হচ্ছে আলফা। তাহলে আলফার মানটা কত হবে? দেখো আলফা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ এখানে আলফা বলতে আমি বোঝানোর চেষ্টা করেছি যে বাতাস এবং বৃষ্টির মধ্যবর্তী কোণ, যদি তোমরা কেউ চাও যে আমি বাতাস যেহেতু যাচ্ছে এদিকে আর বৃষ্টি পড়ছে এদিকে, আমাদের লব্ধির দিক যে সূত্রটি ছিল যে একই বিন্দু থেকে কি হয় শূন্যত দুটি ভেক্টরের মান অধিক, সেক্ষেত্রে তুমি এইদিকেও বাতাসটাকে বিবেচনা করতে পারো। বৃষ্টির আপেক্ষিক বেগ, বৃষ্টি যদি এদিকে পড়ে আপেক্ষিক বেগ এদিকেই হিসেব করলো, তুমি ইচ্ছে করলে এদিকেও নিতে পারো, এ নিয়ে খুব সমস্যা হবে না। তাহলে কি হবে দেখো, tan থিটা ইকুয়াল টু আমি কার সঙ্গে ধরেছি? বৃষ্টির সঙ্গে। বৃষ্টির বেগ কত ধরা হয়েছে? পি। তাহলে পি প্লাস কিউ সাইন আলফা, কিউ কস আলফা, অর্থাৎ tan থিটা ইকুয়াল কিউ সাইন 90 ডিভাইডেড পি প্লাস কিউ কস 90, অর্থাৎ তোমার tan থিটা ইকুয়াল কিউর মান কত এখানে 10, এটি 1 এটি 0, 10/30। অতএব থিটা ইকুয়াল টু আমরা যদি হিসেব করি তাহলে আমরা পাবো যে 18.43 ডিগ্রি। অর্থাৎ বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে হলে তোমাকে এত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে গেলে এত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। তবে অনেকেই হিসাবের সুবিধার্থে সহজেই লিখতে পারো তোমরা যে tan থিটা ইকুয়াল টু মানুষের বেগ বা যানবাহনের বেগ যেটাই ধরি না কেন আমি, যে মানুষের বেগ ভাগ বৃষ্টির বেগ, মানুষের বেগ ভাগ বৃষ্টির বেগ। এখানে মানুষ হতে পারে, তারপরে বাতাস হতে পারে, অথবা গাড়ি হতে পারে, এখানে গাড়ি যে কোনো কিছু হতে পারে। অর্থাৎ দ্রুত হিসাব মিলার স্বার্থে এখানে ধরা যেতে পারে যে মানুষের বেগ, বাতাসের বেগ, গাড়ির বেগ, বৃষ্টির বেগ। হ্যাঁ, যদি বৃষ্টিটি উলম্বভাবে পড়া শুরু করে
আর মেঘ থেকে যখন বৃষ্টি শুরু হয় সেখান থেকে কিন্তু উলম্বভাবেই পড়ে, পরে বিভিন্ন কারণে বৃষ্টিটি লব্ধির কারণে সে বাঁকা হয়ে আমাদের গায়ে পড়ে। আর তার থেকে রক্ষা পেতে হলেই ছাতাটিকে আমাদের একটু বাঁকাভাবে ধরতে হয়। যাই হোক, মনে হয় তোমরা এই অঙ্কটি থেকে একটু হলেও বুঝতে পেরেছো যে কীভাবে আমাদের ছাতা ধরতে হবে। আমি তোমাদের এই সংক্রান্ত আরও একটি গাণিতিক সমস্যা এখন সমাধান করাবো। যাই হোক, দেখো, এটা লক্ষ্য করো। এবার আমি আরও একটি গাণিতিক সমস্যার সমাধান করব। তবে এই গাণিতিক সমস্যাটা অনেক মজার একটি সমস্যা। দেখো, 35 ডিগ্রি কোণে আনত একটি পাহাড়ের ঢল বেয়ে 70 কিলোমিটার/আওয়ার বেগে একটি বাস উপরে উঠছে। তো এখন এমন সময় হঠাৎ বৃষ্টি 8 m/1 বেগে সমবেগে খাড়া নিচের দিকে পড়তে শুরু করলো। বৃষ্টি যখন প্রায় শেষ তখন অনুভূমিকভাবে বায়ু প্রবাহ শুরু হলো। বিষয়টা বেশ জটিলই আছে, একেবারে খুব সহজ না। অর্থাৎ আমরা এর আগে যে অঙ্কগুলো করেছিলাম বা আমি এর পূর্বে যে অঙ্কগুলো তোমাদের করালাম, সেক্ষেত্রে মানুষ বা বায়ুটা সমতলে অর্থাৎ অনুভূমিক বরাবর যাচ্ছিল। এখানে দেখো, বৃষ্টি পড়ছে এ থেকে বি বরাবর, বলছে উলম্বভাবে। আর গাড়ি কি বলছে দেখো, 35 ডিগ্রি কোণে আনত একটি পাহাড়ের ঢল বেয়ে, তার মানে গাড়িটা কি হচ্ছে দেখো, সি থেকে এ বিন্দুর দিকে যাচ্ছে। গাড়িটা সি থেকে এ বিন্দুর দিকে যাচ্ছে আর বৃষ্টি পড়ছে এ থেকে বির দিকে। আর কোণ যেহেতু দেওয়া আছে অনুভূমিকের সঙ্গে, বলছে 35, তাহলে এখানে কোণটা কি হবে, 55 হবে। সুতরাং আমরা কি বলতে পারি এখানে যে বিষয়টা আমরা বলতে পারবো সেটি হচ্ছে যে শুরুতে দেখো, তারপরে গতে কী চাওয়া হয়েছে, যে শুরুতে বাস চালক কত করে বৃষ্টি পড়তে দেখবে। অর্থাৎ মানে এই যে একটি কথা বলা আছে, বৃষ্টি প্রায় যখন শেষ তখন আবার বায়ু প্রবাহ শুরু হয়েছে, কিন্তু বায়ু প্রবাহ শুরুর পূর্বে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখছে, এই বিষয়টা আমরা দেখবো এখানে। এরপরে ঘতে আসো, বায়ু প্রবাহের দরুন বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলে বায়ু প্রবাহের মান কত হবে বিশ্লেষণ করো। অর্থাৎ যখন বৃষ্টি প্রায় শেষ হচ্ছিল ঠিক তখন এই বরাবর একটি বায়ু প্রবাহ শুরু হয়ে গেছে, এই বরাবর একটা বায়ু প্রবাহ শুরু হয়ে গেছে। এখন বলা হচ্ছে এই যে বায়ু প্রবাহ, এই বায়ু প্রবাহের মান কত, বায়ুর প্রবাহের মান, বায়ু প্রবাহের মান চেয়েছে আর কি, মূলত যে বায়ু প্রবাহের মানটা কত। মানে হুট করে যখন বৃষ্টি শেষ হচ্ছিল ঠিক এমন তো অবস্থায় একটি বায়ু প্রবাহ শুরু হয়ে গেল এই বরাবর। তো যাই হোক, শুরুতে আমরা গ নম্বরটা আগে সলভ করে ফেলি, যে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে। সাধারণত আমরা এই বৃষ্টির অঙ্কগুলো বা ছাতার অঙ্কগুলো আলফার মান 90 ধরে থাকি, কিন্তু এখানে 90 ধরা যাবে না। তাই শুরুতে যে আমি একটি সূত্র দিয়েছিলাম যে tan θ = মানুষের বেগ ভাগ বৃষ্টির বেগ, এটি দিয়ে সহজে যে থিটার মানটা বের হয়, কিন্তু আমরা এই ধরনের অঙ্কে সেই কাজটি করতে পারবো না, কারণ সে 55 ডিগ্রি কোণে, অর্থাৎ এখানে যে আলফা 55 ডিগ্রি, অর্থাৎ দেখো এখানে আলফার মান কত, অর্থাৎ এখানে গাড়ির বলা হচ্ছে গাড়ির এবং বৃষ্টির বেগের মধ্যবর্তী কোণ, বেগের মধ্যবর্তী কোণ আলফা = হলো 55 ডিগ্রি। আর লব্ধির সাথে আমরা যে বৃষ্টিটি চালক দিকে পড়ছে এই বরাবর, অর্থাৎ আর এর সাথে বৃষ্টির মধ্যবর্তী কোণ থিটা, আর এর সাথে বৃষ্টির মধ্যবর্তী কোণ থিটা = হচ্ছে হোয়াট, এটি আমাদেরকে বের করতে হবে কত কোণে সে বৃষ্টি পড়ছিল। দেখো, শুরুতে এখানে গাড়িটি যখন এই বরাবর উঠছিল, আপেক্ষিক বেগ অনুযায়ী আমি ধরতে পারি এই বরাবরও তার একটা বেগ কাজ করবে। আপেক্ষিক বেগ শুরুতে আমি বলেছিলাম যে তুমি যখন চলা শুরু করবে তখন তোমার বিপরীতে একটা বেগ সৃষ্টি হবে। যদি তুমি বেশি বেগে চলো তাহলে তুমি বেশি বেগ অনুভব করবে, আর যদি কম বেগে চলো তাহলে কম বেগ অনুভব করবে। এখানে গাড়িটি উঠছিল আর আনত তলের এ পাহাড় বেয়ে, তার মানে তার বিপরীতে একটা আপেক্ষিক বেগ আছে। তাহলে গাড়ির বেগটা কত ধরবো আমরা, যে p = 70 কিলোমিটার/আওয়ার। এটাকে তুমি সেকেন্ডে রূপান্তর করি তাহলে কত হবে, 70 × 1000 ভাগ 3600 ms/1। আর অপরদিকে বৃষ্টি পড়ছিল কত, বৃষ্টির বেগ ধরলাম q = হচ্ছে 8 ms/1। এটি আমি যদি মিনিটে হিসেব করি না এটি আসবে আর কি। যাই হোক, তার মানে বৃষ্টির বেগও পেয়ে গেলাম, আমরা গাড়ি বেগও পেয়ে গেছি। তাহলে এখন দেখবো আমরা tan θ = আর আমি কার সঙ্গে ধরেছি দেখো, বৃষ্টির সঙ্গে ধরেছি, এটি কিন্তু বৃষ্টির বেগ, অর্থাৎ এটা কিউ আর এটা হচ্ছে পি। তাহলে যেহেতু আমি কিউ এর সঙ্গে আমি থিটাকে ধরেছি তাহলে আমি কি লিখবো, এখানে কিউ লিখবো, কারণ যার সঙ্গে থিটা হবে তোমরা শুরুতে এখানে এটা লিখে নিবে। তারপরে পি সাইন আলফা, এখানে আলফা মান সরাসরি লিখলাম আমি
যে 55 আর এখানে হচ্ছে পি কস 55, অতএব থিটার মান একেবারেই আমি লিখতে চাচ্ছি 60 এত, অর্থাৎ তোমরা ক্যালকুলেটরের সাহায্যে মানটা বের করে নেবে। সুতরাং এখানে গাড়ির চালক দেখবে তার বৃষ্টি পড়ছিল, সে ঠিক যে 33.65 ডিগ্রি কোণের বৃষ্টিটি পড়ছিল তার কাছে মনে হবে এটি। তাহলে শুরুতে আমরা কি করলাম, যে বাস চালক কী বলা হয়েছিল, যে পাহাড়ের সঙ্গে ভূমির সাথে 35 ডিগ্রি কোণ সে উঠছিল বাসটি, কাজে আমরা এটা 35 হলে এটা 55 হবে। আর পিকিউর মান দেওয়া ছিল, আর আমি থিটাকে ধরেছি বৃষ্টির সঙ্গে। তো অনেকেই থিটাকে পাহাড়ের সঙ্গেও ধরতে পারবে, ইচ্ছা করলে তোমরা থিটাকে এটার সঙ্গেও ধরতে পারবে। তো আমি মনে করি বৃষ্টির সঙ্গে ধরলে সুবিধা হয়, তাই আমি বৃষ্টির সঙ্গে থিটা ধরেছি। ধরার পরে আমি পির মান, কিউর মান এবং আলফার মান বসানোর পর দেখলাম থিটার মান হচ্ছে তোমার 33.65, অর্থাৎ সে এত ডিগ্রি কোণে মনে হবে তার কাছে বৃষ্টিটি পড়ছিল। এখন আমরা ঘ নম্বর প্রশ্নে সলভ করব, যে যেই মুহূর্তে বৃষ্টিটি থেমে যাচ্ছিল ঠিক ওই মুহূর্তে আবার বায়ু প্রবাহ শুরু হয়ে গেল। এখন বায়ু প্রবাহের মানটা কত হবে? ঘ নম্বরে যেটি চাওয়া হয়েছিল, বায়ু প্রবাহের দরুন বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলে বায়ু প্রবাহের মান কত হবে বের করো। অর্থাৎ যেই মুহূর্তে বৃষ্টি ছেড়ে যাচ্ছিল ঠিক আনুভূমিক বরাবর একটি বাতাস বা বায়ু প্রবাহ শুরু হয়েছিল। বায়ু প্রবাহের কারণে এই আর যে লব্ধি বৃষ্টিটা পড়ছিল সেটি তখন এই বরাবর না এসে এবি বরাবর অর্থাৎ সোজা পড়া শুরু করলো। অর্থাৎ শুরুতে বাস চালক বা যে গাড়ি নিয়ে উঠছিল উনি পাহাড় বরাবর, শুরুতে কিন্তু বাতাস ছিল না, যার কারণে বৃষ্টিটা ঠিক এই বরাবর পড়ছিল। কিন্তু বায়ুর কারণে বাতাসটি এই বরাবর না পড়ে সে দেখলো যে সোজা এবি বরাবর পড়ছে, অর্থাৎ উলম্বভাবে বৃষ্টিটা পড়া শুরু করেছে। সেক্ষেত্রে আমি সেটির মান ধরেছি θ1, অর্থাৎ এই যে বায়ু প্রবাহের মান আর এই যে বৃষ্টি। এখন আমার দ্বিতীয় ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে কিন্তু লব্ধি ছিল আমার এইটি, তাই না, আমি ডি দিলাম, যাই হোক এডি বরাবর। প্রথম ক্ষেত্রে লব্ধি ছিল এডি বরাবর, দ্বিতীয় ক্ষেত্রে যখন বায়ু প্রবাহ শুরু হলো সেক্ষেত্রে লব্ধিটা এডি না হয় তখন এবি বরাবর সৃষ্টি হবে। অর্থাৎ সেই এবির সাথে বায়ু প্রবাহের দিক হচ্ছে θ1। আর যেহেতু প্রশ্নেই বলা আছে যে তোমার বৃষ্টি উলম্বভাবে পড়া শুরু করেছিল তার কাছে মনে হলো, সুতরাং θ1 মান হবে 90। তাহলে আমার কাছে এখন শিক্ষার্থী তোমরা একটু লক্ষ্য করো, আমরা এখন ভুলে যাব এই বেগটার কথা, ভুলে যাব এটির কথা, এই দুটি কথা আমাদের মাথায় আর থাকবে না। কারণ আমাদের কাছে এখন যে নতুন দুটি লব্ধি, সে দুটি লব্ধি হচ্ছে বায়ু প্রবাহ এবং এই এডি, এই দুটি আমার কাছে মনে হবে এখন আমার ভেক্টর। আর এই দুটি ভেক্টরের নতুন লব্ধি হচ্ছে এই এবি, অর্থাৎ বায়ু প্রবাহ আর এডি হচ্ছে আমার কাছে লব্ধি, মানে ভেক্টর। আর সেই দুটি ভেক্টর লব্ধি হচ্ছে এবি, অর্থাৎ বৃষ্টি এখন আমার কাছে এবি বরাবর পড়ছে। তাহলে বায়ু প্রবাহ আর এর মধ্যবর্তী কোণটি কত হবে সেটি আমরা কিন্তু অনায়াসেই বের করতে পারবো। থিটার মান আমরা গতে পেয়ে গেছিলাম যে 33.65, তার সাথে আমি যেহেতু 90 ডিগ্রিভাবে বৃষ্টিটি পড়ছিল, অর্থাৎ আলফা ওয়ানের যেটি আমি ধরলাম, সে আলফা ওয়ানের মান হচ্ছে তোমার এই দুটি যোগ করে দেখো 123.65 ডিগ্রি পেয়ে গেলাম। অর্থাৎ এটি নতুন এখন আলফার মান, অর্থাৎ এখানে মধ্যবর্তী কোণ বায়ু প্রবাহ এবং আর এর মধ্যবর্তী কোণ এটি পেয়ে গেলাম। এখন দেখব আমরা তাহলে বৃষ্টি যদি এভাবে পড়ছিল, আর সুতরাং আমরা এখন ভির মানটা অনায়াসে বের করতে পারি। θ1 মান জানি 90, θ1 90 মান পেয়ে গেলাম, আলফা 1 মানও পেয়ে গেলাম। এখন মানগুলো এখানে বসানোর পরে সহজে আমি দেখো বায়ু প্রবাহের মান ভি বের করতে পারলাম। আমি শেষবারের মতন আর একবার তোমাদেরকে বলে দিচ্ছি, সেটি হচ্ছে যে আমি যখন ঘ নম্বর ম্যাথটি করতে যাব তখন আমি এই বেগ আর এই বেগ মিলে যে লব্ধি বেগ পাবো, সেই লব্ধি বেগ আর বায়ু প্রবাহ আমার কাছে মনে হবে আমার কাছে আর কোনো ভেক্টর নাই, অর্থাৎ এগুলো আর কিছুই আমার কাছে নাই, শুধু এই দুটো আমার কাছে আছে, অর্থাৎ এগুলো আর কিচ্ছু আমার কাছে নাই। আমাকে ভাবতে হবে এখন আমার আর ভেক্টর মাত্র দুইটি, অর্থাৎ বায়ু প্রবাহ আর এই যে বৃষ্টির বেগ। আর এই দুইটি মিলে যে নতুন লব্ধি হলো সেই লব্ধি হচ্ছে এইটি, আর সেই লব্ধির মধ্যবর্তী কোণ হচ্ছে θ1, আর θ1 হচ্ছে 90 ডিগ্রি। আর শুরুতে আলফা মান পেয়ে গেছি, θ1 আর আলফা মান যদি বসায় দিয়ে আর এর মান জানি, আমি বায়ু প্রবাহের মানটা সহজে পেয়ে যাব। যাই হোক, আশা করি তোমরা এই সমস্যাটার মাধ্যমে অবশ্যই এ ধরনের যে কোনো, অর্থাৎ ছাতা বা বৃষ্টির হাত থেকে কীভাবে ছাতা ধরতে হবে এই জাতীয় অঙ্কগুলো সহজে করতে পারবে আশা করি।